ভূতের গল্প চাই, বুঝলে? একদম, তোরা যা বলবি। আজ তাহলে শোনাই এক মৃত্যুপুরীর ইতিকথা। গল্পের নাম তো শুনে মনে হচ্ছে বেশ ভালো গল্প, কিন্তু মামা আদৌ কি সেরকম গল্প, নাকি গড়ে বাঁধাসি তোমাকে ভূতে ধরলো আর তুমি পালিয়ে বাঁচলে? সেটা তো তোরা গল্প শুনেই বুঝতে পারবি। যাই হোক, এবার বেশি দেরি না করে চল গল্পটা শুরু করি। তখন 1987 সাল। গেলাম মানিকগঞ্জ। সুবিশাল ইমারত আর ঐতিহাসিক স্থাপত্যে ভরা এক স্থান। আমি ফটোগ্রাফি করতাম। মানিকগঞ্জ এর আগে আমি বার কয়েক গিয়েছিলাম, সে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ অফিসের কাজে। এবার নিজের ইচ্ছে মতো করে সেই ইতিহাস জড়িত জমিদার বাড়ি, সেকালে রাজরাজরাদের প্রাসাদগুলির কিছু একসাথে কোলাজ করব, এই প্ল্যান ছিল। সেখানে মানিকগঞ্জে বছর 26-এর মহিদুলের সাথে আমার বেশ বলবনা হয়ে উঠেছিল আগে। ওখানে গেলে ওর বাড়িতেই উঠব, একদম বাধা ধরা ছিল। আসলে আমিও তখন ওর মতোই নেহাতি কাঁচা, তাই কোথাও যেন গঙ্গা পদ্মার মিলনটা অচিরেই ঘটেছিল। সেবার বৈশাখ মাস, ঝড় জলের সময়। পদ্মা নদীর বুক দিয়ে নৌকায় করে চলেছি মহিদুলের বাড়ি। ঘাটের কাছে নৌকা বেঁধে মাঝি বললে, নামেন বাবু, মানিকগঞ্জ আইসা গেছে। হ্যাঁ, এই নাও তোমার ভাড়াটা। নৌকো থেকে নেমে মহিদুলের বাড়ির পথে হাঁটা দিতে প্রবল বৃষ্টি, সঙ্গে করে ছাতা আনতে ভুলে গেছি। এদিকে সাথে সদ্য কেনা জাপানি ক্যামেরা। কয়েক ফোঁটা জল পড়লেই আর রক্ষে নেই। কোনো রকমে একটা টিনের চালার নিচে আশ্রয় নিলাম। কি মুশকিল, এখনো তো প্রায় মিনিট 10-এর পর। জানি না এ বৃষ্টি কখন থামবে। হঠাৎ অদূরে একটা আলোর ঝলক। আরে, নিচে একটা আস্ত ফোর্ড গাড়ি, তাও আবার এই গ্রামের রাস্তা। যাকে কোনো রকমের গাড়িটাকে দাঁড় করাতে পারলেই বাঁচি। গাড়িটা 2-3 হাত দূরত্বে আসতে ওটা ইউনিটি থেমে গেল। হাত দেখানোর প্রয়োজন পড়ল না। গাড়ির ভিতর থেকে এক ভদ্রলোক মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলে, কোথায় যাবে? ওই নিমতা গ্রাম। আসেন আসেন, আমি ওদিকে যাচ্ছি। আপনারে তো ঠিক চিনতে পারলাম না। আমি নীলকান্ত তালুকদার, কলকাতা থেকে আসছি। এই ফটোগ্রাফি করি আর কি। আচ্ছা, আপনি ফটোগ্রাফার? এ তো বেশ ভালো কথা। তা আপনি যাবেন কোথায়? এই মহিদুলের বাড়ি, এই গ্রামের পূব দিকটায়। ও মহিদুল, বলেন কি? ও তো আমার বাড়ি দেখাশোনা করে। ওর বাড়ি কি কাজ? এই দেখুন, আমার নাম খানাই যে কওয়া হয়নি। আমি হলাম প্রেম, এই জমিদার বাড়ির 7ম বংশধর। আপনি জমিদার বাড়ির ছোট ছেলে প্রেম? ও, এর আগে কতবার চেষ্টা করেছি আপনাদের বাড়ির অন্দরে কিছু ফটোগ্রাফ করবার জন্য, কিন্তু সেরকম কাউকে পাইনি পারমিশন নেবার জন্য। তো আপনি যদি বলেন। বেশ, তো কাল চলে আসুন মহিদুলের সাথে সকাল সকাল। গোটা দিন খাওয়া দাওয়া কথাবার্তা হবে, ছবি টবি তুলবেন। ব্যাস, ওই দেখুন মহিদুলের বাড়ি এসে গেছে। আচ্ছা, ধন্যবাদ, তাহলে আসি এখন। মহিদুল, আরে মহিদুল, কি হলো? দরজাটা খোল। আরে দোস্ত, আইসো আইসো, ভিতরে আইসো। তোমার চিঠি তো গত পরশু পাইলাম, তবে ভাবি নাই তুমি এখনই আইসা পড়বে। তবে মহিদুল, কেমন চমক দিলাম? চমক তো খাইছি জোর। বেশ, কিন্তু এখন তো এই বৃষ্টিতে না ভিজে আইলা কেমনে? ওই যে তোমাদের জমিদার বাড়ির ছোট ছেলে প্রেম গাড়ি করে যাকে বলে রাজার মতো নামিয়ে দিল। চিঠিতে বলনি তো তুমি ওনার বাড়ি কাজ ধরেছো? না দোস্ত, বেশি দিন হয় না, এই সবে মাস দেড়েক হয়েছে কাজে যোগ দিয়েছি। জানো, ওনার বাড়ির অন্দরমহলের ছবি তোলার অনুমতিটা এবার পেয়েই গেছি। তবে এই কৃতিত্ব পুরোটাই তোমার। তুমি যে কি বলো না। যাকে অনেক দূর থেকে এসছো, এবার চলো তো, খেয়ে নেবে, চলো। বাবু বাবু, আমি কিছু করিনি বাবু। বাবু ছেড়ে দিন, ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন। হামজাদা, অন্যায় করে আবার গলা বাজি। যাচ্ছিস সইখানা করিয়ে হাত পা বেঁধে চলে ফেলে দে। সকাল হতেই মহিদুলের সাথে জমিদার বাড়িতে বিশাল এক পুকুর পেরিয়ে লোহার সদর গেট, তারপরে মস্ত আমবাগান। বাগান পেরোতে পেরোতে মহিদুল বললেন, এখন এ বাড়িতে সেরকম কেউ থাকে না, বুঝলে? বেশিরভাগ বংশধরেরা বিদেশ গেছে, কি শুধু এই ছোট কর্তা আর তার এই পরিবারের অন্তর্মহলটাই থাকে। একটা বিশাল বৈঠকখানায় দেখতে পেলাম পুরনো সেগুন কাঠের একটা সোফায় প্রেম বসে আছে। আমাদের আসতে দেখি প্রেম যেন একটু হতচকিত হয়ে উঠলো। আসেন আসেন, বসেন বসেন। কিছু হয়েছে কর্তা? কি আর কম, কাল থেকে 30 ভরি গয়না আর বাগান বাড়ির দলিল গায়েব। কি কর্তা? তারপর আর কি? মালতীকে জিগাইতে কইলে রামুকে নাকি কিছুদিন ধরে সিন্ধুকের সামনে যাতায়াত করতে দেখেছে। রামু এ কাজ করতে পারবে? দেখো, কে কি কাজ করতে পারবে তা তো আর আমার জানা নেই, সব প্রমাণ কইবে। যাকে সেসব কথা বাদ দাও। তা মিস্টার নীলকান্ত, আজ কিন্তু আমাদের বাড়ি সারাদিন কাটাতে হবে বলে দিলাম। আচ্ছা বেশ, আর একখানে রিকোয়েস্ট, আমার একটা সুন্দর করে পোর্ট্রেট ছবি তুলে দাও দেখি। নিশ্চয়ই, আমার এই ক্যামেরা দিয়ে আপনি ইনস্ট্যান্ট ফটো পেয়ে যান। কল কি?
এখন হাতে গরমে দাও দেখি। নিশ্চয়ই নিশ্চয়ই। বাবা বাবা বাবা, এ তো একেবারে জাদুর মতো। এই ক্যামেরাটার কি কয়? এটা জাপানি পোলারয়েড ক্যামেরা। পোলারয়েড? বাবা বাবা বাবা, বেশ বেশ। এই হ্যাঁ মইদুল, যাও বাবুর এবার পুরো বাড়িখান ঘুইরা দেখাও। আচ্ছা ছোট কথা, তাহলে আসছি এখন। সেদিন বেশ অনেকগুলো ছবি তুলছে। অন্তর্মহল, নাটমহল, খাজাঞ্চিখানা, দালান কোঠা, সেগুলো পেরিয়ে তাদের বিঘা মনে হচ্ছিল ঝোলায় করে একখণ্ড বাংলাদেশের ইতিহাসকে সঙ্গে করে নিয়ে আসতে চলেছি। এই দেখ সেই অ্যালবাম, আজও যত্ন করে রেখে দিয়েছি। বলো কি গো মামা, এখনো রেখে দিয়েছো? তবে আচ্ছা, তারপর তারপর কি হলো? তারপর পরের বছর মানে 88 সালে যখন মানিকগঞ্জ গেল, নৌকা চড়ে দেখি চারিধার ফাঁকা, এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে চারদিকে। ব্যাপারটা কিছুতেই মাথায় আসছিল না। মাঝিকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার গো মাঝি ভাই, এবার চারদিকটা ফাঁকা ফাঁকা কেন? সামনে পয়লা বৈশাখ, কই কিছু সরবত দেখছি না। আপনি জানেন না বাবু, এবার সারা গায়ে মহামারী হয়েছে। এমন এক অজানা অসুখে সারা গায়ে একেবারে সন্ন্যাসার হয়ে গেছে কি। ছ্যাদ করে উঠল। তবে কি এতে মহিদুলেরও কিছু ক্ষতি হলো? কে জানে। গত 4 মাস ধরে ওর সাথে কোনো যোগাযোগ নেই। গ্রামে ঢুকে কান্না পেল আমার। সারা গ্রামে শুধু হাহাকার, কান্নার রোল। কত লোক দেহ দাফনের জন্য নিয়ে যাচ্ছে। নিমতা গ্রামে মহিদুলের বাড়ির কাছে আসতেই দেখলাম দরজায় তালা ঝোলানো। আমায় দাঁড়িয়ে থাকতে দেখে এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন, গাড়ি খুঁজছেন? মহিদুলকে। তারপর উনি মাথা নিচু করে বললেন, ও তো আর নাই। কথাটা শুনে আমার হৃৎপিণ্ড খালি হয়ে গেল নিমেষে। মহিদুল মারা গেছে এই মহামারীতে? না বাবু, তবে ওই জমিদার বাড়ির ছোট ছেলে মহিদুলের খুন করেছে। এটা কি করে সম্ভব?